আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। জোর ইস্তেমার মাঠ টঙ্গীর তুরাগ তীরে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ফলে এসব এলাকায় কোনো সভা সমাবেশ না করার কথা বলা হয়। গেল রাত ২টায় টঙ্গীর কামারপাড়া ও স্টেশন রোড সহ বেশ কিছু এলাকায় জুবায়েরপন্থীরা বাধা দিলে সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারিকের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। ভোরে টঙ্গীর ইস্তেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজিত হয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আহত হয় শতাধিক। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যায় বেশ কয়েকজন। এ ঘটনায় সাতপন্থী দাওয়াতে জামাতের কর্মী মোয়াদ বিন নূর জানান, গেল রাত ২টার দিকে টঙ্গী, কামারপাড়া ও স্টেশন রোড সহ বেশ কিছু এলাকায় জুবায়েরপন্থীরা লাঠি নিয়ে সাতপন্থীদের বাধা দেয়। ইটপাটকেল ও আগুনের মশাল নিক্ষেপের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও চাকু চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত ৩টা, সাড়ে ৩টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। আমাদের মাঠ তৈরি না, মাঠে কাজ করবি, দুদিন আগে ঢুকছি, এটাই আমাদের ফায়সালা ছিল, আমাদের অন্য কিছু ফায়সালা ছিল না। খুঁটি গাছ তো সামিনা টানা যাবে, পানি লাইন কাটা আছে, গ্যাসের লাইন কাটা আছে, কারেন্টের লাইন কাটা আছে, সমস্ত লাইনগুলো কাটি। পানি বাঁচছে না, ওজন করতে পারতেছে না, মানুষ পাক করতে পারতেছে না। এগুলো তো আগে থেকেই আমাদের পরিস্থিতি দিতে হবে, এই জন্য আমরা একদিন আগাইছি। এই খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা ছাদপন্থীরা টঙ্গীর ময়দানে নিয়ন্ত্রণ নেয়। আর অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তুরাগ নদের তীরবর্তী ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। সরকারের নির্দেশনার আলোকেই সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের মেট্রোপলিটন আইনের ৩০-৩১ ধারা বলে যে ৩ কিলোমিটার মধ্যে ইস্তেমা ময়দানে ৩ কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না। অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না। ২ এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না এবং লাউড স্পিকারে কোনো মাইকিং বা অন্য কোনো কিছু শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন যে সংঘর্ষ ১৪৪ ধারা জারির পর এখন কি অবস্থা দেখছেন সেখানে? হাবিবা, আপনি জানেন যে গত রাতে যেই হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করেছে। এই ১৪৪ ধারা জারি করার পর থেকে কিন্তু এই মাঠে যারা প্রবেশ করেছিল সাতপন্থী যে অনুসারীরা, তারা কিন্তু এই মাঠ ত্যাগ করতে শুরু করেছে এবং এখন সন্ধ্যা নাগাদ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে মাঠ। এখন মাঠে কিন্তু কোনো মুসল্লি নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অল্প সংখ্যক কিছু মুসল্লি, আমি যদি একটু দেখাই, তারা এই যে যারা এই মাঠের দায়িত্বে পূর্বে ছিলেন, তারা এই মাঠটিকে আবার দেখছে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। এছাড়াও পুলিশ প্রশাসন এই ১৪৪ ধারা জারির সাথে সাথে কিন্তু পুলিশ সহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ প্রশাসনের সকল দপ্তরের কর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু এই যে ইস্তেমার মাঠের পাশে যেই রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু জনসাধারণের জন্য চলাচলের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং কোনো মানুষকে কিন্তু পরিচয় শনাক্ত না করে কিন্তু তারা কিন্তু এখানে প্রবেশ করতে দিচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠটি কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলার চাদরে কিন্তু ঢেকে দিয়েছে এবং এই যে মাঠের যে হতাহতের ঘটনা, সেটিকে আমরা এখন পর্যন্ত ৩ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি এবং আরেকজন ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, তারা জানিয়েছে, কিন্তু তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া শতাধিক লোক কিন্তু আহত অবস্থায় ঢাকা এবং টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সাদ ও জুবায়েরপন্থী মুরব্বীদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।
মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ইজতেমার দিন পরিবর্তন হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মধ্যরাতে মাওলানা সাদ ও জুবাইরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলিগের 4 কর্মী নিহত সহ আহত হয় অর্ধশত সমর্থক। এমন পরিস্থিতিতে সচিবালয়ে দুই পক্ষ একসাথে আলোচনায় না বসলেও আলাদাভাবে মাওলানা সাদ ও জুবাইর অনুসারীদের নিয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। সভা শেষে সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে জুবাইরপন্থী মাওলানা মামুনুল হক অভিযোগ করেন বাংলাদেশ বিরোধী শক্তির ভূমিকা পালন করছে মাওলানা সাদের অনুসারীরা। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। ইজতেমার সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে সাদ অনুসারীদের মার্চ ছাড়ার আহ্বান জানান মাওলানা রেজা আরিফ। কোনো রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোনো রকম মারামারি না হয়, কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানে আসুক। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। এদিকে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে মুফতি আমানুল হক বলেন, এখন থেকে ইজতেমা হবে এক দফায়। এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। নিজেদের আখের গোছাতে ও ভিনদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ অধম হলেও বিএনপি অধম হবে না, এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দেয়া হবে। দলীয় নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন নাজিফ ফরাজি। আমরা দেখতে পারি একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের 31 দফা ও জনসম্পৃক্ততায় করণীয় নিয়ে টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষকরা ছাড়াও ভার্চুয়াল যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন। শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। তারেক রহমান তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান ও নেতাকর্মীদের করণীয় তুলে ধরেন। আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা, জনগণকে এটি ভালোভাবে বোঝানো, যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয়। নিজের জন্য নয়, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানান। নিজে সংযত থাকতে ও অন্যকে সংযত রাখতে ভূমিকা রাখারও আহ্বান জানান তারেক রহমান। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। দলের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। দলকে বিতর্কিত করে এমন ব্যক্তিকে সুযোগ না দেওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? নাজিফ ফরাজি, RTV, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার
জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন করতে কত দিন লাগে দেশের মানুষ জানে। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের 2 রকমের বক্তব্যে দেশের মানুষ বিভ্রান্ত বলে মন্তব্য করেন তিনি। আর রুহুল কবির রিজভী বলেছেন, 16 বছর দিল্লি ছাড়া হাসিনাকে কেউ সমর্থন করেনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। স্বৈরাচার পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে যখন তোড়জোড় রাজনৈতিক দলগুলোর, তখন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী ডেডলাইন প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। 25-এর শেষ কিংবা 26-এর শুরুতে নির্বাচনের ইঙ্গিত দিলেও পরদিন তার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানিয়েছে নির্বাচন হবে 26-এর মাঝামাঝি। করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের। স্বৈরাচার এরশাদ পতনের পর নির্বাচন দিতে কতদিন সময় লেগেছিল দেশের মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেছেন ডক্টর জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কখন নির্বাচন হবে সেটা স্পষ্ট করুন, নির্বাচন নিয়ে বিভ্রান্ত না করে ভোটের আয়োজন করতে বলেন জাহিদ। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না। জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর করাইল এলাকায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 16 বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। ভারতীয় ত্রিভুজ এখন ছুঁড়ে ফেলে দিলাম। শান্তিনগর এলাকায় ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এই অনুষ্ঠানে ভারতীয় পোশাকে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান বিএনপি কর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নির্বাচন সহ অন্য বিষয়ে সরকারকে বেশি চাপ দিলে সংস্কার প্রক্রিয়া ও কাজের গতি বিঘ্নিত হবে বলে মনে করে আমার বাংলাদেশ AB পার্টি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শীতকালীন মৌসুমী জনদুর্ভোগ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনী ধারণায় আস্থা রাখার আহ্বান জানান দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণের পরিবর্তে শীতকালীন ভাতা ও ছিন্নমূলদের জন্য সাময়িক আবাসনের ব্যবস্থা সহ সরকারের কাছে 6টি দাবি তুলে ধরেন তিনি। জাতীয় পরিচয়পত্রের দলিল ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়ায় নতুন ভোটার তালিকা করার দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ। জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে 26-এর। তো নির্বাচন কমিশনের বক্তব্য, প্রেস সেক্রেটারির বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য মোটা দাগে কাছাকাছি জায়গাতে আমরা আছি। আমরা বুঝতে পারছি যে এই প্রসেস চলমান হয়ে গেলে পরে এই দিন তারিখটা আমরা আরো একটু অ্যাসিওর হতে পারবো। এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অন্যায্য হবে। যে পরিমাণ ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের স্যাবোটাজ ফেস করছে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্রের অসহযোগিতা ফেস করছে, এটাকে করে তারা রাষ্ট্রটাকে যেভাবে একটা নিরিবিলিভাবে একটা স্টেবল ট্রেনে উঠাবেন, সেইটাকে বেশি পুশ করলে এই যাত্রাটা হ্যাম্পার্ড হবে। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর 6 জনের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। উচ্চ আদালত বলেন, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও সাক্ষী প্রমাণ না থাকায় দণ্ড কমানো হয়েছে। অধরা ইয়াসমিনের রিপোর্ট। 2014 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
অস্ত্র আইনের মামলায় এই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে পৃথক আপিল করেন। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর বুধবার এ মামলায় 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দিলেন উচ্চ আদালত। বাকি 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর হয়। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন। 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এবেটেড হয়ে গেছে। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড। এটা কোর্ট বলেছে যে এই মামলা তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। গেল 11 ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য নয়। কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোন একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। মাইকেল চাকমার অভিযোগ আমলে নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। অভিযোগের তদন্ত শুরু করা হবে। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাঁকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। তাকে যে হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন, এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিনের সফরে মিশর পৌঁছেছেন। D8 সম্মেলনে যোগ দিতে আজ স্থানীয় সময়ে সকাল 11টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র মাঝারি শিল্পের সহায়তা, আগামীর অর্থনীতি গঠন এই প্রতিপাদ্য সামনে রেখে কায়রোতে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য D8 সংস্থাটি প্রতিষ্ঠিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। উন্নত দেশে সিটি কর্পোরেশন কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করলেও রাজধানীর চিত্র উল্টো। 2 সিটি কর্পোরেশন ইজারা দিয়ে বর্জ্য সংগ্রহের কাজ করলেও এলাকা ভিত্তিক ভিন্নতা রয়েছে। দক্ষিণ সিটি এ ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে, তবে উত্তরের টেন্ডারের কাজ এখনও চলমান। সেই কারণে ইচ্ছেমতো বিল আদায় করা হচ্ছে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন জহিরুল ইসলাম। বাসাবাড়ি বা রেস্তোরাঁর বর্জ্য অপসারণের মূল দায়িত্ব নগর কর্তৃপক্ষের হলেও তারা এ দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষকে। নগরবাসী হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্নতা কর দিলে বর্জ্য সংগ্রহের জন্য তৃতীয় পক্ষকেও আলাদা টাকা দিতে হয়। এলাকা ভেদে এই ময়লার বিলও কম বেশি হয়। সিটি কর্পোরেশনের লোকবল কম থাকার অজুহাতে আর সুষ্ঠুভাবে কাজ করার কথা বলে বর্জ্য বাসা থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা STS এ পৌঁছে দেয় ইজারা নেয়া কোম্পানি। বিনিময়ে প্রতি ফ্ল্যাট থেকে অন্তত 100 টাকা করে নেওয়া হয়।
দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কয়েকটি এলাকায় নির্ধারিত টাকায় বর্জ্য নেওয়া হয়। 1000 টাকা আগে ছিল, এখন 1000 টাকা আছে 10টা প্লট। 33টা বাড়ি আছে, প্রতি প্লট প্রতি 120 টাকা কইরা, 100 টাকা থেকে 20 টাকা বাড়াইছে। উত্তর সিটিতে টেন্ডার প্রক্রিয়া চলমান। 100 টাকা নেয়ার কথা থাকলেও এলাকা ভেদে আদায় করা হচ্ছে 2 থেকে 300 টাকা পর্যন্ত। আমাদের আগে নিতে হলো আপনার 3000 নিক, এখন নেওয়া হলো 3900 টাকা, 200 করে, এখন ধরছে 300 করে আর কি। এই ময়লা বাণিজ্যে কেন এত আগ্রহ? পট পরিবর্তনের পর সবাই কেন এর নিয়ন্ত্রণ নিতে তৎপর? অকপটে ভেতরের খবর জানালেন আবর্জনা সংগ্রহকারকদের একজন। আগে আওয়ামী লীগের লোকেরা করতে, এখন বিএনপি লোকেরা করতেছে। তখন যারা 4টারে দখল লয় ওরাই টাকা তুলে, ওরাই সব একজনের একটা ওয়ার্ড দেয় আর কি, একজনের তো পুরো ওয়ার্ড দিয়ে দেন। এটারা মনে রাখেন যে গুলশান সাইড নিতে টাকা দিয়ে নিতে। নগরবিদরা বলছেন এর পুরো দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে রাজনৈতিক প্রভাব আর আর্থিক কারণে এসবের নিয়ন্ত্রণ দেয়া হয়েছে বেসরকারি খাতে। বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশনের একটা ইনকামের সোর্স হতে পারতো। এমনিতেই সিটি কর্পোরেশন কিন্তু তার আইন বলে এবং সে তার যে হোল্ডিং ট্যাক্স নেয়, সে কারণে বর্জ্য ব্যবস্থাপনাটা তার দায়িত্বের অংশ। এখন বর্জ্য কালেকশনের নামে যেটা হয় সেটা হচ্ছে একটা নৈরাজ্য হয়। যে যেভাবে পারে বর্জ্যের একটা ইজারা নিয়ে নেয়, ইজারা নিয়ে তারপরে তার মতো করে পুরো সিস্টেমটা সে রেগুলেট করে এবং সেখানে অনেক টাকা ইনকাম করে। রাজনীতির সাথে যারা সংযুক্ত বা পরিবার পরিজন কিংবা কাউন্সিলরের লোকজন, তারা এটা কিন্তু পুরোপুরি তাদের টাকা কালেকশনের উপায় হিসেবে এটাকে দেখতো। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বর্জ্য অপসারণের সুষ্ঠু পরিকল্পনা না নিলে সিটি কর্পোরেশন নাগরিকদের কাছে ন্যূনতম আস্থার জায়গাটাও হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ BNFW এর উদ্যোগে গরিব দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ হয়েছে। সকালে রাজধানীর মিরপুরে নাকিব আবাসিক এলাকায় সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা শীত বস্ত্র বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী পুরুষ সহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংঘের ঢাকা শাখার চেয়ারম্যান নাওমি নাফরিন আজাদ ও BN লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসে জনজীবনের দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। এ সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। দিনাজপুরের হিলিতে শীতে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। সকালে কাজে যেতে পারছেন না তারা, তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়ার প্রোপাগান্ডা ও প্রচারণা ভালো চোখে দেখছে না সাফারের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। 5 আগস্টের পর হিন্দুদের পরপর 2টি বড় ধর্মীয় উৎসব ও শান্তিপূর্ণ উৎসব মুখরভাবে পালন করছে তারা। এরপরও ভারতের মিথ্যা তথ্য প্রচারকে উস্কানিমূলক বলে মনে করছে তারা। ভারতের বিভিন্ন চ্যানেল অতিরিক্ত পরে, যেটা আমরাও বুঝি, তারা এটার পরে আমাদেরকে আরো ব্যাকফুটেই দিচ্ছে। খুব সুন্দরভাবে আমাদের সবার দুর্গোৎসব উদযাপিত হয়েছে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক বড় একটা রাষ্ট্র। আমরা ভারতকে বন্ধুত্বপূর্ণ সবসময় দেখতে চাই। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনার প্রসঙ্গ সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ব্রিফিং করেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় একে একে উঠে আসে রোহিঙ্গা শরণার্থী সংকট, বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনা সহ নানা প্রসঙ্গ। রোহিঙ্গা প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে রয়েছে। তারা মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির অগ্রগতির দিকে নজর রাখছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশের সরকার ও জনগণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহায্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক এক ফেসবুক পোস্টের বিষয়েও উঠে আসে ব্রিফিংয়ে। প্রশ্নকর্তা বলেন, ওই পোস্টে ভারতের কয়েক
কয়েকটি অঞ্চল যুক্ত করে বাংলাদেশের সীমানা বৃদ্ধির অভিলাষ ব্যক্ত করা হয়, কিন্তু এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান মিলার। এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়ার উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন মন্তব্য জানতে চান প্রশ্নকর্তা। তবে এ বিষয়েও কোনো মন্তব্য করেননি মিলার। গণমাধ্যম সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা করা উচিত। এরপর আসে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। তবে এ ব্যাপারে পরে উত্তর দেবেন বলে জানান মিলার। ফারুক হোসেন, RTV। সন্ধ্যা সংবাদে এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।